আহ, ভালোবাসা প্রথমত দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আমাদের মনের কারণে জানো তো আমাদের 80% রোগ তৈরি হয় শরীরে যায়। তাহলে কি গিফট দিলে, কিভাবে গিফট দিলে, কি রঙের গিফট দিলে, কি করে গিফট দিলে, কখন গিফট দিলে, বা কি চাইলে কি চাইলে না তাকে ভালো রাখা যায়, সেগুলো বলে দেওয়া যায়। আমি যদি অ্যাস্ট্রোলজির সাথে অনুপাতে করি, অ্যাস্ট্রোলজি যদি 10 হয় তাহলে আমাদের 2। জ্যোতিষকে এখনো কিন্তু ভারত সরকার সেইভাবে বিজ্ঞানের মান্যতা দেয়নি। সুশান্ত সিং রাজপুতের নাম আমরা সবাই জানি, এবং তিনি কিভাবে মারা গিয়েছিলেন সেটাও আমরা জানি। বেশ কিছু বছর আগে দুর্ঘটনার একটা শিকার হয়েছিল। আমি ওনার হাতের লেখা দেখেছিলাম। এখানে একটা খুব সুন্দর কথা আছে, কোনো ডাক্তারের হাতের লেখা বাজে হয় না, ওরা শর্ট হ্যান্ড ইউজ করে। এখানে একটা কথা বলি, গ্রাফোলজিতে আমরা ভয় পাই সুন্দর হাতের লেখা দেখলে। খুব ইন্টারেস্ট লাগবে। ইনসমনিয়া খুব কমন রোগ, অনিদ্রা, ঠিক আছে, গ্রাফোলজির দ্বারা ঠিক। ক্যান্সার ডিটেক্ট হওয়ার আগে শুধু লেখা দেখেও তোমার শরীরের কোন জায়গায় ক্যান্সার হয়েছে বলে দেওয়া যায়। প্রথমে বলি, কাউন্সেলিং আর গ্রাফোলজি দুটো আলাদা জিনিস। বড় বড় কোম্পানিজ যেগুলো রয়েছে, তুমি আইবিএম বলো, তুমি আইআইটি বলো, বা তুমি গুগল বলো, প্রত্যেক কটা জায়গায় গ্রাফোলজিস্ট আছে। ভারতবর্ষ খুব তাড়াতাড়ি এটা শুরু হচ্ছে এবং হবে, কারণ ওই যে বললাম বিজ্ঞানেরই বিষয়। কয়েদিদের হাতের লেখা দেখে তাদের মানসিক পরিবর্তন কি হচ্ছে না হচ্ছে তার উপরে বেস করেও কিন্তু এই সাবজেক্টের মধ্যে অনেক কিছু দিয়ে গিয়েছে। তিনি মানুষের হাতের লেখা থেকে যে তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়, এটা নিয়ে তিনি প্রথম রিসার্চ করেছিলেন এবং অনেক কথাও বলেছিলেন। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে কৌশিক সেনের সাথে আছে অমিত সেন। একটু অবাক হচ্ছেন? আজকে আপনারা থাম্বনেলেও পড়েছেন এবং টাইটেলেও দেখেছেন যে হাতের লেখার দ্বারা মানুষকে কি করে চেনা যায় এবং মানুষকে কি করে বোঝা যায়, এবং ভালোবাসায় যে আপনাদের এত ছ্যাঁকা খেয়েছেন সেটাকে কি করে ঠিক করবেন, আজকের এই পডকাস্টে আমরা বলবো। এবং শেষে একটাই কথা বলবো, যেটা শুনলে আপনারা অবাক হবেন এবং আশ্চর্যও হবেন। ক্যান্সারের যখন কোনো অ্যান্সার নেই, সেখানে কি করে দাদা জিনিসটাকে আরও কিওর করতে পারে, সেটাই এই পডকাস্টে জানবো। তো বেশি দেরি না করে তার কাছে ডাইরেক্ট চলে যাব। তো দাদা, কেমন আছো? খুব ভালো চলছে, ভালো আছি। তোমাদের খবর কি? এই মানে চলছে কোনোভাবে। আর তুমি যখন আমাদের সাথে কানেক্ট করেছো একদম ফেসবুকের দ্বারা, তখন তারপর যখন তোমাকে ফোন করা হলো, তুমি যে বিষয়টা কথা বলেছিলে, সেই বিষয়টা কি এবং কেন এই বিষয়টা নিয়ে তুমি আছো, একটু বলবে? বেশ। কৌশিক, তোমাদের সাথে যখন আমি তোমাদের পডকাস্ট দেখি, খুব সুন্দর হয়। তোমাদের সাথে যোগাযোগ এই কারণে করেছিলাম কারণ আমার যে বিষয়টা যেটা নিয়ে তোমাদের সাথে একটুখানি আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, এক কথায় বলে গ্রাফোলজি। আর যদি বাংলায় জানতে চাও, হস্তলিপি বিজ্ঞান। আমরা যে লিখি না, এখন তো লেখালেখি করার চল অনেকটা কমে গেছে, হোয়াটসঅ্যাপ বা কম্পিউটারে টাইপিং, কিন্তু তবুও লেখালেখি হয়। তো আমরা যখন লিখি না, তার ভেতর থেকেও মানুষের মন সম্পর্কে জানার যে কৌশল, সেটাই হচ্ছে গ্রাফোলজির মূল ফান্ডা। মানে আমরা মানুষের হাতের লেখা দেখে তাদের সম্পর্কে বলে দিতে পারি সেই মানুষটা কেমন, সেই মানুষটা কি ভাবছে, সেই মানুষটার ভেতরে কি চলছে, সেই মানুষটার অতীত কেমন ছিল, সেই মানুষটা কতটা সত্যি কথা বলছে, কতটা মিথ্যে কথা বলছে, সেগুলো বলে দেওয়া যায়। এবং শুধু তাই নয়, সেই মানুষটা ভবিষ্যতে কি করতে পারে সেই ধারণাও তৈরি করে দেওয়া যায়। তার বিশেষ কোনো রোগ আছে কিনা, বা তার কোনো পরিকল্পনা আছে কিনা, তার কোনো ক্ষোভ আছে কিনা, যন্ত্রণা আছে কিনা, সেটাও বলে দেওয়া যায় হাতের লেখা দেখে শুধুমাত্র। এটা কোথায় পড়াশোনা হয় এটা? তুমি কি বিদেশ থেকে পড়ে এসছো? মানে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার সূত্রপাত যদি আমরা জানতে চাই তোমার কাছে, তুমি কি বলবে? মানে এটা ইন্ডিয়ান একদম। না বাইরে? যদি এই বিষয়টার ইতিহাস জানতে হয়, বলবো ভারতেই এর জন্ম, বৈদিক টাইম থেকে। এবং ঋগ্বৈদিকের যে পরবর্তী সময়কালটা ছিল, সেখানে হাতের লেখা নিয়ে বহু চর্চা হয়েছে, কিন্তু সেরমভাবে হাতের লেখা থেকে মানুষের সম্পর্কে ধারণা করার ব্যাপারটা অতটাও ফুটে ওঠেনি। তারপরে অনেকটা পিরিয়ড বন্ধ হয়ে যায়। জার্মানিতে এর প্রচলন শুরু হয়েছিল,
কামিলো বাল্ডি বলে একজন ভদ্রলোক ছিলেন, সায়েন্টিস্ট। তিনি এর ওপরে প্রথম গবেষণা শুরু করেছিলেন এবং তিনি মানুষের হাতের লেখা থেকে যে তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়, এটা নিয়ে তিনি প্রথম রিসার্চ করেছিলেন এবং অনেক কথাও বলেছিলেন। ফেলিক্স কিলিন বলে একজন খুব বড় তোমার সায়েন্টিস্ট ছিলেন। উনি কয়েদিদের হাতের লেখা দেখে তাদের মানসিক পরিবর্তন কি হচ্ছে না হচ্ছে তার উপরে বেস করেও কিন্তু এই সাবজেক্টের মধ্যে অনেক কিছু দিয়ে গিয়েছেন। মানে আমরা সেখান থেকে যদি বর্তমান প্রজন্মের কথায় চলে আসি, কলকাতায় ব্যাঙ্গালোরেতে এরকম প্রথম একটি সংস্থা তৈরি হয়েছিল যেখানে হাতের লেখা দেখে মানুষের মন সম্পর্কে ধারণা করা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছিল। দেন পরবর্তীকালে আমি বিদেশে একটু যোগাযোগ করেছিলাম, ক্যালিফোর্নিয়াতে। সেখানে ডক্টর এম খেরোস, এরিকা খেরোস, তো ম্যামের কাছ থেকে শিখেছিলাম। ওনার ঈশা ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল স্কুল অফ হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, ম্যাম মারা গেছেন কিছু বছর আগে। ওখান থেকে আমি শিখেছি পুরোটা, মাস্টার্স করেছি। দেন 12 বছর হলো এই বিষয়টা নিয়ে চর্চা করছি এবং 8 বছর হলো এই বিষয়টা শেখাচ্ছিও। খুব সামান্য বিষয় হলেও খুব গভীর গুরুতর বিষয়। মানে একটা মানুষের সম্পর্কে যখন তুমি জানতে চাইছো, একটা মানুষের সম্পর্কে, আমরা তো এখনকার সমাজে মানে মানুষ তো বদলে যায়, তার মন বদলে যায়, রূপ বদলে যায়, অনেক কিছুই বদলে যায়, সম্পর্কগুলো ভেঙে যায়। তো সেই জায়গাগুলো না আমরা আগে থেকে আঁচ করতে পারি ভীষণ সহজে, শুধুমাত্র হাতের লেখা দেখে। একটা জিনিস, এই কথার শুরুর দিকে তুমি বললে যে এটা ইন্ডিয়াতে শুরু হয়েছিল। আমরা কি ইন্ডিয়ানরা, যারা ভারতীয়রা, কোনো জিনিস ওয়েস্টার্ন কালচার না নেওয়ার পর আমরা নিতে পারি না, নাকি আমরা সেটাকে সম্মান জানাতে পারি না? দেখো না, এরকম জিনিসটা একদমই নয়, কিন্তু দেখা তো যাচ্ছে এমন বহু জিনিস আছে যেগুলা আমরা ভারতীয়রা নিজেদের জিনিসই চালাচ্ছি। বিষয়টা কিন্তু ভারতীয়, তারপরে বিষয়টা বাইরে গিয়েছে, বাইরে গিয়ে আরো ফ্লোরিশ করে আমাদের দেশে এসেছে। আমরা আমাদের জিনিসটাকেই ব্যবহার করছি। এরম খুব, এটা ঠিক কথা নয় যে আমি বাইরের জিনিসটাকে আগে গ্রহণ করছি, ভেতরে আমাদের জিনিসটাকে গ্রহণ করছি না। আমি সেটা বলছি না, আমি বলছি দেখ, আমি তো সোজা কথা হচ্ছে, প্লাস্টিক সার্জারিটা প্রথম হয়েছিল ইন্ডিয়াতে, সুশ্রুত প্রথম স্টার্ট করেছিল, বিদেশে গেছে, সেটা আরো ফাইন হয়েছে, সেটা ওখানে গিয়ে আবার যখন আমাদের এখানে এসেছে তখন আমরা জানছি সেটা প্লাস্টিক সার্জারি, ঠিক আছে? এবং তোমার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাও একসময় ইন্ডিয়াতে হয়েছে, আমরা ফাইন করতে পারিনি কারণ আমরা গ্রহণ করার সেই যোগ্যতাটা ছিল না। ঠিক, বাইরে গেল, জার্মানিতে গেল, তুমি আমেরিকাতে গিয়ে তোমাকে শিখায়, এটা আমাদের, আমার মনে হয় এটা আমাদের ভারতীয়ের উপর নির্লজ্জতা হতে পারে যে আমি আমার দেশের জিনিস বাইরে গিয়ে মাস্টার্স করে এসে ইন্ডিয়াতে তুমি এখন কাজ করছো বিষয়টা। তো এইটা তো আমাদের মনে হয় ভারতীয়রা ফেল, যে জিনিসটা আমাদের ছিল সেই জিনিসটা আমরা গ্রহণ করতে পারিনি। না দেখো, ফেল বলবো না, তার কারণ হচ্ছে একদম যে ফেলিয়ার সেটা নয়। কোনো একটা জিনিস এখানে ফ্লোরিশ করছিল না, তারপরে ব্রিটিশরা কিন্তু আমাদের এখানে অনেক কিছু বন্ধ করে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু বাইরে এই জিনিসগুলো চলছিল। স্বাধীনতা লাভের পরে এখানে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে ধীরে ধীরে অনেক মানে ভালো রকম চর্চা শুরু হয়। মনোবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে আমি বলতে পারি যে একটা সময় ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল, গোটা বিশ্বজুড়ে কিন্তু মনোবিজ্ঞানের পড়াশোনাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তারপর কিন্তু ধীরে ধীরে সেগুলোকে চালানো হয়েছিল এবং তার সাথে সাথে ভারতবর্ষও শুরু হয়েছিল, এমন বহু সায়েন্টিস্ট রয়েছেন। ঠিক তেমনি এই বিষয়টাও তাই। একটা সময় ভারতবর্ষে চলছিল, কিছু কারণে এখানে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যখন সেই কারণগুলো চলে গেল আবার কিন্তু নতুন করে শুরু হয়েছে। এবং তুমি বললে বিশ্বাস করবে না, এই মুহূর্তে ভারতবর্ষে হ্যান্ডরাইটিং অ্যানালিসিস বা গ্রাফোলজির ওপরে এত ভালোভাবে চর্চা হচ্ছে এবং এতটাই এর পেছনে গবেষণা করা হচ্ছে যে বিদেশের থেকে কিন্তু আমরা যদি রেশিওতে দেখি আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে, অনেক এগিয়ে। যেমন এখানে বিভিন্ন ইউনিভার্সিটিসগুলোতেও এর ওপরে ছেলেমেয়েরা পিএইচডি করছে। আমার আন্ডারেই আমার কিছু স্টুডেন্টসরা রয়েছে যারা কিন্তু গ্রাফোলজির ওপরে পিএইচডি করছে, মানে ওদের স্পেশাল পেপার বা পিএইচডি পেপার হিসেবে এটাকে নিচ্ছে। এবং মনোবিজ্ঞানের অন্যান্য টুলসগুলোর সাথে যেই টেস্টিং হয় যেই টুলসগুলো দিয়ে, তার সাথে গ্রাফোলজিকেও ইনক্লুড করা হচ্ছে। এবং বহু হাসপাতাল আছে সেখানে কিন্তু এখনো
গ্রাফোলজি দিয়েও পেশেন্টকে ট্রিটমেন্ট করা হচ্ছে। মানে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অন্যান্য দেশের সাথে কিন্তু এখন আমরা বেশ পাল্লা দিচ্ছি দেখতে গেলে। ইংলিশ আমাদের দেশে বেশি ইউজ করা হয়, তুমি জানো সেটা। হুম। তো সেই সুবাদে দেখতে গেলে আমাদের এখানে সাবজেক্টও সেই রকম ভাবে, স্টুডেন্টও সেইভাবে সেই জিনিসটার উপর জোর দিচ্ছে। হুম। এবং তুমি যখন আমাদের সাথে কানেক্ট করেছিলে এবং তুমি যখন আমাকে বলেছিলে যে এই সাবজেক্টের উপর আমি আজকে সেদিনকে কথা বলবো, আজকে যেমনি আমরা বসে আছি, ঠিক আছে, তো আমি জানি না কেন, মানে আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, ঠিক। ঠিক আছে, তোমার আমি তোমাকে এক্ষুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি দুটো বাড়ি পর তুমি যদি বলো, হতে পারে এখন তুমি 12 বছর ধরে আছো বলে সে জানে, কিন্তু 12 বছর আগে এই বিষয়টা কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না। ঠিক। আবার এবং এখানকার অনেকেই জানে না। ঠিক। তো এটার পেছনে তো একটা কারণ আছে, একদম। কারণ কোনো না কোনো ভাবে তুমি সেই জিনিসটাকে উজ্জ্বলতা দিতে পারোনি এখন। ঠিক। এটার তুমি মানে তুমি কিন্তু খারাপ ভাবে না না, ভাবছো নাকি? একদম না, একদম না, আমি কিন্তু ঠিক কথা বলছো। ঢুকছি ভেতরটায়, একদম যাতে একদম কি হয় যে এই পডকাস্টটা শুনবে দাদা, সে এইভাবে ভাববে যে জিনিসটা এখন আমি জানলাম কেন। ঠিক, কারণ আছে। একটা সময় অবধি আমাদের শিক্ষা ব্যবস্থা এই বিষয়টাকে নিয়ে না অতটা হাইলাইট করতে চায়নি, কারণ এর কোনো প্রমাণ বা তথ্য ছিল না। দেখো, বিজ্ঞানের বিষয় তো, বিজ্ঞান প্রমাণ ছাড়া কথা বলে না, তো প্রমাণ দরকার হয়। যেহেতু বিষয়টা তখনও এতটা ফ্লোরিশ করেনি, বহু মানুষ এটা নিয়ে কাজ করতে ভয় পেত। তো এখন কাজ হচ্ছে এবং এখন রিসার্চ হচ্ছে, বহু প্রমাণ তৈরি হচ্ছে সায়েন্টিফিক্যালি, সেই জন্য বিষয়টা না আরো মানুষের কাছে উঠে আসছে। আর কিছুদিন অপেক্ষা করে যাও, বেশ কিছু জায়গায় কথা চলছে, হয়তো সাবজেক্ট হিসেবেও বিষয়টা। না না, আপনাদের ডিস্টার্ব একদম করতে আসিনি, গল্পের মাঝখানে জাস্ট কিছু কথা বলতে এসেছি। আপনারা যদি কে পডকাস্টে এসে কিছু কথা বলতে চান, কিছু বিষয়ে কথা বলতে চান, সেটা যে কোনো বিষয় হতে পারে, ভৌতিক হতে পারে, আপনার প্যারানর্মাল হতে পারে, ইনভেস্টিগেশন হতে পারে, অলৌকিক ব্যাপারে হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা, বিচ্ছেদ এবং মোটিভেশনাল স্পিক, যেটা আমাদের ইউথ এবং মানুষের খুব দরকার। সো বেশি দেরি না করে ডেসক্রিপশনে সব কিছু আছে, জাস্ট ক্লিক করবেন আর SMS করবেন। থ্যাংক ইউ। দেখতে পারি আমরা মানে রেগুলার সাবজেক্ট হিসেবে, রেগুলার সাবজেক্ট, কারণ বিদেশে এই জিনিসটাকে রেগুলার সাবজেক্ট হিসেবেই পড়ানো হয়। ভারতবর্ষ খুব তাড়াতাড়ি এটা শুরু হচ্ছে এবং হবে, কারণ ওই যে বললাম বিজ্ঞানেরই বিষয়, যেহেতু রিসার্চ বা বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া কোনো কথা বিজ্ঞান মানে না, এই জন্য এর উপরে প্রচুর গবেষণা হচ্ছে এবং সাকসেসফুল গবেষণা হচ্ছে বহু জায়গাতে, আস্তে আস্তে আসছে। প্রচার নেই এমনটা নয়, সাধারণ মানুষ জানে না এমনটা নয়, বহু মানুষ জানে। গোটা কলকাতার মধ্যে আমাদের একটা রিসার্চ হয়েছিল যে কতজন মানুষ গ্রাফোলজি সম্পর্কে আইডিয়া রাখে। বড় বড় কোম্পানিজ যেগুলো রয়েছে, তুমি IBM বলো, তুমি IIT বলো, বা তুমি গুগল বলো, প্রত্যেক কটা জায়গায় গ্রাফোলজিস্ট আছে, প্রত্যেক কটা জায়গায়। এবং মানে তারা কি গ্রাফোলজিস্ট হিসাবে আছে, তারা গ্রাফোলজিস্ট হিসেবে আছে এবং তারা রিক্রুট করার বোর্ডে আছে, কাজ করে। রিক্রুটমেন্টের সময় হাতের লেখা দেখে তারপরে রিক্রুটমেন্ট হয়। বহু স্টিল ইন্ডাস্ট্রিজ আছে, আমি নাম নেব না, সেখানেও গ্রাফোলজিস্ট আছে। বহু এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, প্রত্যেকটা জায়গায় গ্রাফোলজিস্ট আছে। বিশ্বাস করবে না কৌশিক, কলকাতা শহরের বুকে বহু স্কুল আছে, বড় বড় নাম করা, প্রত্যেকটা স্কুলে একজন করে গ্রাফোলজিস্ট আছে। এবং খুব আনন্দের বিষয়, আমার বলতে খুব ভালো লাগছে, বেশ কিছু স্কুলে আমার স্টুডেন্টরা কাজ করছে, চাকরি করছে গ্রাফোলজিস্ট হিসেবে। সুতরাং মানুষ জানে না এমনটা নয়, মানুষ জানে এবং খুব সুন্দরভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে। খুব রহস্যাত্মক সাবজেক্ট, বিষয়। কিছু মানুষ ম্যাজিক বলে মনে করে, কিন্তু বিন্দুমাত্র ম্যাজিক নয়, এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে, সবটাই মনের খেলা। এই যে তুমি ম্যাজিক বললে, যখন আমি এসেছিলাম বা শুনেছিলাম তখন আমার কাছেও ম্যাজিক মনে হচ্ছে একদম। আর একটা জিনিস, এটা তো কোনো ডান্স বা এটা তো কোনো মানে সেলিব্রিটি ব্যাপার না যে সবাই বুকে লিখে রাখবে যে আমি গ্রাফোলজি জানি। একদম। তার জন্য এটা হতে পারে, এটা অনেকে সেরকম ভাবে প্রকাশ পায় না, কিন্তু ভেতর ভেতর সবই কাজ হচ্ছে। একদম। একটা জিনিস দাদা, তুমি বললে স্কুলে হয়, স্কুলে এখনো আছে এবং তোমারই স্টুডেন্টরা আছে। আমরা আর কথা বলার আগে তুমি বললে বিদেশে এটা নিয়ে হচ্ছে, স্কুলে থাকছে এবং কম্পালসারি হচ্ছে। বিদেশে কাউন্সিলর বা কাউন্সিল একটা রুম থাকে যেখানে বাচ্চাদের অনেক রকমের প্রবলেমের ফলে
সেখানে বাচ্চারা যায় এবং সেখানে গিয়ে জিনিসটা ক্লিন করা হয়, হুম। বাচ্চার মাথাটা থেকে ক্লিন, হুম। বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, বুলি হচ্ছে কিনা সে করা হয়। আমাদের স্কুলে হয়নি কোনো, একদম আমরা জানি না, কাউন্সিল ভাবতাম না মনোবিজ্ঞান বৈজ্ঞানিক, সে মাথার পাগল যারা হয় হ্যাঁ, তাদের জন্য পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার, ঠিক আছে। কিন্তু বর্তমানে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। একদম কাউন্সিল এবং গ্রাফোলজি এটা কি এক না আলাদা? কাউন্সিলিং আর গ্রাফোলজি দুটো এক। একটা জিনিস আমি সরি, হুম। স্কুলে কোনটার বেশি দরকার? আসছে, প্রথমে বলি কাউন্সিলিং আর গ্রাফোলজি দুটো আলাদা জিনিস, ঠিক আছে। একটা দিয়ে তোমার সমস্যা সমাধান করা হচ্ছে, গ্রাফোলজি দিয়েও তোমার সমস্যার সমাধান করা হচ্ছে, কিন্তু তোমার অ্যাকিউরেট সমস্যাটা কোথায় সেটা আগে ইনভেস্টিগেট করা হচ্ছে। আমি যদি কি রোগ হয়েছে সেই রোগটা আগে জানতে পেরে যাই, সেইখানেই যদি চিকিৎসা করি খুব দ্রুত রোগটা সেরে যাবে। গ্রাফোলজি এখানে ভীষণ হেল্প করে। মানে এটা আমাদের গোপন কথা, আমি বলা উচিত নয়, তবুও একটু জানান দিচ্ছি। অনেক সময় দেখা গেছে ক্যান্সার ডিটেক্ট হওয়ার আগে শুধু লেখা দেখেও তোমার শরীরের কোন জায়গায় ক্যান্সার হয়েছে বলে দেওয়া যায়, এবং কতটা লেভেলে আছে, ম্যালিগনেন্টে চলে গেছে না লোয়ার লেভেলে আছে সেটাও বলা যায়। এর উপরেও গবেষণা হয়েছে। সত্যি? একদম বলা যায়, একদম বলা যায়, একদম। সুতরাং মানে এটা তুমি এটা বলা যায়। এর পেছনেও যুক্তি আছে, এর পেছনে কারণ দেখো গোটা জিনিসটাই তোমার শরীর কেন্দ্রিক, গোটা জিনিসটাই তোমার মন এবং ব্রেন কেন্দ্রিক। তোমার ব্রেন সব জানে, মানে সব জানতা, সব জানে। সব জানে, ও সব জানে। তুমি যা করছো যা করছো না, ব্রেন সব জানে, সব তথ্য ওর কাছে আছে। তুমি এটা কি করে বলছো? তুমি মানে আমি অস্বাভাবিক লাগছে। আমি মানে ব্রেন সব জানে, হ্যাঁ। আর সেটা হাতের লেখার দ্বারা তোমার সামনে যখন প্রকাশ পাচ্ছে, হ্যাঁ। তুমি সেটার কি বলো প্রকাশ করে দিচ্ছ তো কি আছে? বেসিক্যালি এটা আজকে যারা যারা শুনবে না তারা মানে মানে তোমাকে আগে আমরা- ফোন করে ডাক্তারের কাছে আগে, যে না না, দাদা আমার আমার কি আছে আমাকে একটু বলুন, আমি ক্যান্সার সারাতে চাই। না সারানো যায় না, হয়তো ক্যান্সার ভীষণ কঠিন একটা রোগ, রোগ বলা উচিত না, ক্যান্সার একটা ব্যাধি। তো কিন্তু ডিটেক্ট করা যায়, আর্লি ডিটেক্ট করা যায়। এবং তখন ট্রিটমেন্টটা চললে ফার্স্ট হ্যাঁ, ইয়ার থাকলে তুমি কিওর আছে একদম মানে প্রথমে যদি এবং তুমি যদি গ্রাফোলজি জানো, শুধু ক্যান্সার নয়, তোমার অনেক ভেতরে অনেক রোগ চলছে যেটা হয়তো শুরু হয়ে গেছে, তুমি এখনো জানো না, বুঝতে পারোনি, তোমার হাতের লেখার মধ্যে সেটা ধরা পড়বে, একদম ধরা পড়বে। এবং তুমি যদি সেটা নিয়ে প্রিকশনস নাও, ট্রিটমেন্ট করো, খুব আগে থেকেই সেই রোগগুলো ঠিক হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু গ্রাফোলজি ভীষণ হেল্প করে, ভীষণ। তো আরেকটা যেটা কথা, স্কুল লেভেলে যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে সব থেকে বেশি দরকার হয় না বাচ্চাদের স্কুলে, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে। এবং কলকাতারই বহু প্রাইমারি স্কুল আছে যেখানে একজন করে গ্রাফোলজিস্ট কাজ করছে। কেন দরকার হয়? যখন ছোট থেকে আমরা বড় হই তখন আমাদের হাতের লেখা কিন্তু ভীষণ দরকার থাকে। বড় হয়ে গেলে অতটা হাতের লেখা পরিবর্তন করা বা লেখার প্রয়োজন পড়ে না এখনকার দিনে। কিন্তু যখন বাচ্চারা থাকে না, তখন হাতের লেখা দিয়ে আমরা সব মিনিমাম 8 অবধি 9-10 অবধি তো লেখাতেই সবকিছু হয়। সেই সময় যদি আমরা কোনো মানুষের হাতের লেখাকে ইমপ্রুভ করাতে পারি অ্যাকর্ডিং বা গ্রাফোলজি রুল অনুযায়ী, তাহলে যে কোনো মানুষের বেড়ে ওঠার যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ওভারকাম হয়ে যাবে। বিশেষ করে আমরা রিসার্চে দেখেছি এখনকার জেনারেশন জেন জি যারা, তাদের যে ইমোশন লেভেলের যে প্রবলেমস গুলো আছে, আবেগ লেভেলের যে প্রবলেমস গুলো আছে, যে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ওভারকাম করা যায়, খুব সহজে। এটা খুব আমরা গবেষণা করে দেখেছি এবং অ্যাপ্লাই করে দেখেছি, বহু মানুষের আবেগকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। শুধু আবেগ নয়, কিছু মানসিক সমস্যা আছে যেগুলোকে খুব সহজেই কিন্তু ঠিক করে দেওয়া যেতে পারে শুধু হাতের লেখা চেঞ্জ করে। শুধু কয়েকটা নাম বলি, খুব ইন্টারেস্ট লাগবে। ইনসমনিয়া খুব কমন রোগ, অনিদ্রা, ঠিক আছে, গ্রাফোলজির দ্বারা ঠিক করে দেওয়া যায়। একদম ওষুধ লাগবে না। একদম কোনো ওষুধ খেতে হবে না। ঘুমের ওষুধ খেলে শরীরে নার্ভে প্রবলেম করে, তো কিন্তু গ্রাফোলজির দ্বারা রিল্যাক্স করে ঠিক করে দেওয়া যায়, এটা সম্ভব। এবং এই নিয়ে কাজ চলছে, হচ্ছেও। সুতরাং এটা অনেকটা গভীর এবং ঠিক বলতে পারো যতটা ম্যাজিক ঠিক ততটাই সাইন্টিফিক। সুতরাং এটা একটা সিরিয়াস বিষয়।
একটা দাদা, যাদের হাতের লেখা খুব সুন্দর হয়, হুম। মুক্তোর মতো হাতের লেখা, হুম। এবং তার বাংলা ইংলিশ হুম। বা এই দুটো ভাষাতে আমরা তো সচরাচর, তো সেই ভাষা যখন আমরা দেখি হুম। তখন সেখানে তাদের হাতের লেখা দেখে ভাবি সেই মানুষটা খুব ভালো হয়, হুম। কিন্তু তার ক্যারেক্টারিস্টিক যখন আমরা বিচার করতে যাই হুম। তার অন্যরকম বেরিয়ে আসে। হুম। আবার উল্টো দিকে যখন আমরা দেখি হাতের লেখা বাজে, হুম। সে আবার ডাক্তার। হুম। কেন? একদম। এখানে একটা কথা বলি, গ্রাফোলজিতে আমরা ভয় পাই সুন্দর হাতের লেখা দেখলে। খুব সুন্দর হাতের লেখা কারুর, আমি কাউকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু যাদের হাতের লেখা খুব সুন্দর, গোছানো, গোটা গোটা করে একদম লাইনের পর লাইন করে লেখা, আমরা বলি সেখানে সমস্যা আছে। কারণ দেখো, যখন তুমি লিখছো পরিপাটি করে, সুন্দর করে, গুছিয়ে, কোনো পরিবর্তন নেই, আমরা কিন্তু একটা লেখার ওই টোটালটার মধ্যে দিয়ে একটা মানুষকে রিড করি, দেখি। তো তুমি ভাবো তো, যে প্রত্যেক দিন সারা জীবন তুমি একই রকম ভাবে রয়ে গেছো, তোমার জীবনে কোনো এক্সাইটমেন্টই থাকবে না। লেখাটা খুব সুন্দর, তুমি খুব গোছানো, কিন্তু সারা জীবন তুমি একই জিনিস ভাবে রয়ে গেলে, তোমার জীবনে ওঠা পড়া, এগোনো পেছনো, সাকসেস, ফেইলিয়ার, এগুলো তো আমাদেরকে যেতে হয় এগুলোর মধ্যে দিয়ে, সেখানেও তো আপস অ্যান্ড ডাউনস হয় মনের, সেগুলো থাকবে না। এটা একটা যান্ত্রিক জীবন হয়ে যাবে, যেটা আমরা কেউ কাম্য না করি না। এটার জন্য আমরা সুন্দর হাতের লেখাকে দেখলে ভয় পাই। উল্টো দিকে একটু খারাপ হাতের লেখা, অগোছালো হাতের লেখা যদি একটু ঠিক করে দেওয়া যায়, একটু ম্যানেজ করে দেওয়া যায়, খুব সুন্দরভাবে জীবনযাপন করা যায়। বর্তমানে তো আমরা নতুন, তাহলে ডাক্তার যারা হাতের লেখা বাজে, হ্যাঁ, না, এখানে একটা খুব সুন্দর কথা আছে, কোনো ডাক্তারের হাতের লেখা বাজে হয় না, ওটা ওরা শর্ট হ্যান্ড ইউজ করে, ওটা এক ধরনের ওদের টার্ম, যেটা দিয়ে মানে আগেকার দিনে কি হতো, আমরা একটু বেশি চালাক, তো আমরা ওই ডাক্তারের ওষুধ নিজেও রেখে দিয়ে খেয়ে নিতে পারতাম, মানে ওই কম্পোনেন্টস ইউজ করে মেডিসিনের শপ থেকে নিয়ে, যেই কারণে ওরা না একটা নিজেদের টার্ম ইউজ করে, এটা ডাক্তারদের শেখানো হয়, যেটা একমাত্র যারা ওই মেডিসিন বিক্রি করে, কেমিস্টের আমার দোকানে, বাবারই কেমিস্ট ছিলেন, ওরা বুঝতে বাবা পারে। কোনোদিনও মানে এটা আমাকে কোনোদিনও বলেই নি ঠিকভাবে। তুমি বাবা খেয়াল বলতো করে যে দেখবে, বাবা পড়তে পারে, আমি দেখে কি লিখেছে এটা, এটা বোঝা যাচ্ছে না, এটা কি বাবা তুই কে মানে। খেয়াল করে দেখবে যে কেমিস্টের দোকানে যে ছেলেটা কাজ করে সে হয়তো 12 পাস করা, কিন্তু সে কি সুন্দর বুঝে যাচ্ছে ওই লেখাগুলো, হ্যাঁ, আমরা বুঝতে পারছি না, কারণ ওদেরকে ওইভাবে ট্রিট করা হয় দেখিয়ে দেখিয়ে। কিন্তু তুমি ডাক্তারের নর্মাল হাতের লেখা নেবে, খুব সুন্দর হাতের লেখা, যেরকম আমরা লিখি সেরকম। হ্যাঁ, সুতরাং ডাক্তারের হাতের লেখা খারাপ নয়, ওটা আলাদা, ওটা শর্টহ্যান্ড প্রেসক্রিপশনের জন্য, ওটা প্রেসক্রিপশনের জন্য। কিন্তু এখন নতুন রুলস এসছে, ডাক্তাররা গোটা গোটা করেই লিখবে, এটা করছে তারা, আগেকার দিনে এটা হতো, এখন অনেক কম হয়ে যায়, এই জিনিসগুলো হচ্ছে, তো এটা একটা ব্যাপার। তো দাদা, পৃথিবীতে অনেক আছে তোমার মতো, সবাইকে বাদ দিয়ে তোমার কাছে আমি কেন আসবো? আর এটা আমার শিখে আমার ফিউচারে আমার কি লাভ আছে? আমি খালি লোকের বলবো, লোক আপনি লিখুন নাম, আপনার নাম দেখে আমি বলে দেবো, নিশ্চয়ই আপনার রোগ সারিয়ে দেবো, আমাকে এত টাকার একটা ডিমান্ড দিল, সে ঠিক হয়ে গেল, সে চলে গেল নিজের রাস্তা, আমি ভাই রোজগার করছি। একদম কোনটা তোমার কাছে ঠিক? এটা এটা একটা দিক বললাম। আর একটা দিক, তুমি যে কাজটা করছো বর্তমানে, তোমার কয়েকজন মানে স্টুডেন্টস আছে, ঠিক আছে, তারা শিখছে, তারা এখন ভালো ভালো জায়গায় মানুষকে হেল্প করছে, একদম। দুটো দিক আমি তোমাকে দিলাম, তো দুটো দিকের তোমার কাছে কি মানে? প্রথমে বলি যে আমাদের এখানে কিভাবে জিনিসটাকে দেখা হয়। আমাদের ইনস্টিটিউশন, শিক্ষানিকেতন ইনস্টিটিউশন বাগুইহাটিতে রয়েছে। আমরা না গোটা জিনিসটাকে না একটা ছক বাঁধা ব্যাপারের মধ্যে রেখে শেখাই, টোটালটাকে খুব সহজ করে নিয়েছি, তার একটা সিলেবাস ক্রিয়েট করেছি এবং কিছু ক্রাইটেরিয়া রেখেছি। সেই ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে যদি আমি করার চেষ্টা করি, তাহলে আমি বিপদে পড়ব, কারণ শেখাচ্ছি তো, যারা শিখছে তারা যাতে পুরোটা শিখতে পারে এবং শিখে কিছুতে অ্যাপ্লাই করতে পারে নিজের ক্যারিয়ারে, এবং ভবিষ্যতে এটা নিয়েও ক্যারিয়ার তৈরি করতে পারে, আমরা সেইভাবেই তাদেরকে ট্রিটমেন্ট দিই বা গাইড করি। আমাদের এখানে এক্সাম হয়, এক্সামে পাশ না করলে নেক্সট সেমিস্টারে বসতে দেওয়া হয় না, যতক্ষণ না পাশ করবে, একদম মজবুত শক্ত করে। করার পরে তুমি কি করতে পারো, বিভিন্ন স্কুলগুলো আছে, সেগুলোর সাথে তুমি যোগাযোগ করতে পারো, তারা গ্রাফোলজিস্ট রাখে। বড় বড় কোম্পানিজগুলো আছে, এখন অনেক ছোট কোম্পানিগুলোতেও একজন গ্রাফোলজিস্ট রাখছে, কারণ যারা HR হয় কোম্পানিতে,
তাদের গ্রাফোলজি জানাটা কম্পালসারি হয়ে যাচ্ছে। কেন? তাদের কাজ হচ্ছে কমিউনিকেট করা, ওয়ার্কার্সদের সাথে, মালিকের সাথে কমিউনিকেট করা। তারা যদি ওয়ার্কার্সদের প্রবলেমগুলো খুব সহজে হাতের লেখার মাধ্যমে জানতে পেরে যায়, খুব সহজে তাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারে, এবং মালিকের সাথে ওয়ার্কার্সদের যে সম্পর্কটা সেটাও করে দিতে পারে। দেন মেডিকেল ফিল্ডে, বিশেষ করে মনোবিজ্ঞানের যারা স্টুডেন্ট রয়েছে, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের তো ক্লায়েন্ট ডিল করতে হয়, এবং এমন সময় অনেক সময় আমরা দেখেছি এমন যে যিনি ক্লায়েন্ট এসছেন বা আমরা পেশেন্ট বলি, তিনি নিজেও জানেন না তার কি হয়েছে, তার ওই জানতে কিন্তু অনেকটা সময় চলে যায়। গ্রাফোলজিতে মুহূর্তের মধ্যে সেই জায়গাটাকে ডিসকভার করা যায়, করে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া যেতে পারে গভীর থেকে গভীর জায়গায়। বহু জায়গায় গ্রাফোলজিস্ট মানে অ্যাপয়েন্ট করা হচ্ছে, এবং এর যে রেমিউনারেশন স্কেল বা স্যালারি স্কেল খুব একটা কম নয়, যথেষ্ট বেশি, এবং যথেষ্ট বেশি। মানে আমি বলছি না, এমনও আছে 5 ফিগারেরও দেওয়া হয়ে থাকে। তো পার অ্যানাম, মান্থলিও। কি বলছো দাদা? সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। আমারই 2-3 জন স্টুডেন্টস রয়েছে, তারা কাজ করছে, বিদেশেও কাজ করছে, তারা ভালো টাকা ইনকাম করছে। তো সেইভাবে জিনিসটাকে কিন্তু এখন দেখা হচ্ছে, এবং জিনিসটা যেহেতু সায়েন্টিফিক, এর একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই মোটামুটি ক্লাস 12 পাস করলেই হলো, বা গ্র্যাজুয়েশন হলে তো কোনো অসুবিধা নেই। এরপরে এই ফিল্ডটা নিয়েও পড়াশোনা করা যায়। কোনো ডিপার্টমেন্ট আছে? সায়েন্স, আর্টস, না, কমার্স? এরকম কোনো ডিপার্টমেন্ট নেই, তবে যে কেউ করতে পারে। তবে সুবিধা হয় যদি তার মনোবিজ্ঞানের প্রতি ঝোঁক থাকে, তাহলে সুবিধা হয়। আর যদি তার আর্টসের ব্যাকগ্রাউন্ড হয় এবং সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে তার একটা আলাদা কোর্স মডিউল আছে। যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আরেকটু আলাদা, কারণ ইকোনমিক্যাল গ্রোথ কি করে হবে, ইকোনমিক ঠিকঠাক কি করে, কোম্পানির ইকোনমিকে কি করে ঠিকঠাক করা যাবে, সেখানেও খরচাপাতি কতটা কন্ট্রোল করা যাবে, সব তো মেন্টালিটির ওপরে তৈরি হয়েছে। তো ওইগুলোকেও কিন্তু ঠিকঠাক করে দিয়ে কোম্পানির যে গ্রোথ, অ্যানুয়াল গ্রোথ, সেটাকেও ম্যানিপুলেট করা যায়, একদম যায়। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে একটা দিক তো তুমি বললে, আর একটা দিক, যারা ধরে নাও তোমার কাছে, ধরে নাও কেউ এরকম, তুমি কি ধরতে পারো এটাতে যে কেউ ধরে নাও শিখছে তোমার কাছে, সে এটাকে অন্যভাবে কাজে লাগাতে চাইছে, নাকি তুমি সেখানেও কি চেঞ্জ করছো? আসি সেই জায়গাটাও, এটা খুব ভাইটাল একটা প্রশ্ন করলে তুমি। বহু রকমের মানুষ তো থাকে, মুখোশ পরা মানুষের সংখ্যা এখন অনেক বেশি। তো আমাদের সামনে যখন আমরা ক্লাস করাই, তাকে তো লিখতে হয়, ওই মুখোশটা থাকে না। তো আমরা বুঝে যাই যে কিভাবে সে এটাকে ব্যবহার করতে পারে বা করতে চায়। কারণ দেখো, ম্যাজিক যেহেতু বলেছি, হোয়াইট ম্যাজিকও আছে, ব্ল্যাক ম্যাজিকও আছে। তো আমরা এটা দিয়ে মানুষের যেরকম উপকার করছি, তেমনি কেউ এটা দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে। যেরকম আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, সুশান্ত সিং রাজপুতের নাম আমরা সবাই জানি, এবং তিনি কিভাবে মারা গিয়েছিলেন সেটাও আমরা জানি। বেশ কিছু বছর আগে দুর্ঘটনার একটা শিকার হয়েছিল, আমি ওনার হাতের লেখা দেখেছিলাম, এবং তার হাতের লেখা থেকে তার মৃত্যুর কি কি কারণ, পসিবিলিটিস হতে পারে, সেগুলো আমি বলেছিলাম। এবং যারা তার হাতের লেখা নিয়ে কাজ করছিল, আমি তাদের গ্রুপের মধ্যে ছিলাম। এবং তার, হ্যাঁ, মানে মারা যাওয়ার পর না মারা যাওয়ার আগে? মারা যাওয়ার পরে তার হাতের লেখা নিয়ে অনেক গবেষণা হয়েছে, যে কেন তিনি সুইসাইড করলেন। তখন পুলিশ এই নিয়ে অনেক গবেষণা করছিল, সেখানেও আমি ছিলাম। তো আমি সেখানে আমার দলের সাথে গবেষণা করে দেখেছিলাম তার মৃত্যুর কারণগুলো কি কি হতে পারে। পরবর্তীকালে গিয়ে দেখা গেছিল যেই যেই কারণ আমরা বলেছিলাম, সেই কারণগুলোই অনেকটা সত্যি হয়েছিল, অনেকটা। এটা একটা বড় উদাহরণ দিলাম। এছাড়াও ব্যাংকিং সেক্টর বলো, পোস্ট অফিস বলো, বহু জায়গায় সিগনেচার নকল করা, জাল করা থেকে বহু লোককে বাঁচিয়েছি, এবং এইগুলো নিয়ে তো প্রচুর কাজ হয়েছে। কিছু মানুষের আগে থেকে তাদের কিছু শরীর খারাপ বা এই জাতীয় জানা আটকে দিয়েছি, মানে দ্রুত ট্রিটমেন্ট শুরু করিয়েছি, যাতে তারা ঠিক আছে অনেক দিক থেকে। মানসিকতা চেঞ্জ তো করা যায়, এবং ওই যে বললাম ম্যাজিক, তো সেই ম্যাজিক দিয়েও কিন্তু অনেকের মেন্টালিটিও ঠিক করা যায়। এবং যদি গুরুতর হয় সেটা আলাদা ব্যাপার, তার জন্য সময় লাগে, কিন্তু হাতের লেখা চেঞ্জ করেও কিন্তু মানুষের
ভেতরে পরিবর্তন আনা সম্ভব, এখানে কাজ হয় এবং এর উপরে গবেষণাও হচ্ছে, আমরা করি। তোমাদের যে গ্রাফোলজি আছে, গ্রাফোলজিতে যে হাতের লেখা দেখে তুমি বলতে পারো, সেই কাজটা তো অ্যাস্ট্রোলজার হাত দেখেও বলছে। তফাৎ কোথায়? অ্যাস্ট্রোলজার হাত দেখে বলছেন ঠিকই, তার পেছনে তার যে বিজ্ঞান সেটা কাজ করছে। আমাদের হাতের লেখার পেছনে সম্পূর্ণ শরীর বিজ্ঞান এবং মনোবিজ্ঞান, এই দুটো কাজ করছে। এর পেছনে সায়েন্টিফিক যুক্তি আছে, মানে আমরা কারণ বলে দিতে পারি কেন হচ্ছে, যদি টেস্ট করানো হয় দেখবে সেই কারণটাই ধরা পড়েছে। অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে তাদের যে বিজ্ঞান, সেখানে সায়েন্টিফিক কতটা, মানে আমাদের যে বিজ্ঞান যেটাকে আমরা বিশেষ জ্ঞান বা সায়েন্স বলে মনে করি, তার যুক্তির সাথে এই বিজ্ঞানের যুক্তি কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এর মান্যতা আছে। জ্যোতিষকে এখনো কিন্তু ভারত সরকার সেইভাবে বিজ্ঞানের মান্যতা দেয়নি, কিন্তু অবশ্যই তার পেছনে একটা নিজস্ব যুক্তি আছে, তারও একটা বিজ্ঞান আছে, সেটাও কাজ করে। অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজির মধ্যে যে পার্থক্য, অ্যাস্ট্রোলজি আর গ্রাফোলজির মধ্যেও সেই পার্থক্য। এটা সম্পূর্ণ স্ট্যাটিস্টিক বেস, এবং এর মধ্যেও গণিত আছে, এর মধ্যেও রিসার্চ আছে, এর মধ্যেও প্রুফ আছে। আমরা এভিডেন্সের উপরে কাজ করি, যতটা এভিডেন্স আমরা এখানে পাই সেই অনুযায়ী কাজ করি, যেরকম বিজ্ঞান কাজ করে ঠিক সেরকম। আমরা বেশিরভাগ অ্যাস্ট্রোলজারের কাছে যাই, ঠিক আছে, এবং বেশি টাকা খরচা করেছি সবসময় অ্যাস্ট্রোলজারের কাছে। একদম। তার মানে তুমি এখন বললে যেটা, যে অ্যাস্ট্রোলজি যে ব্যাপারটা আছে ওটার সাথে সাথে এটাও একটা ইম্পর্টেন্স দেয়, একদম বা কিছুটা কাছাকাছি বলতে গেলে একদম। তফাৎ আছে অবশ্যই, একদম। কিন্তু তোমারটা একটু কি খরচা সাপেক্ষ নাকি এটা খরচা সাপেক্ষ? মানে অ্যাস্ট্রোলজি কি বেশি খরচা নাকি তোমারটাই বেশি খরচা, আমি এটা জানতে চাই। একদম, আমাদেরটা ভীষণ কম খরচা, মানে ন্যূনতম খরচা, আর বেশি কষ্ট করতে হয় না। আমি নিন্দা করছি না, কিন্তু পাথর বা অন্যান্য রেমেডিজের পেছনে যেরকম আমাদের সময় নষ্ট করতে হয় সেটাও করতে হয় না। সার্টেন কিছু স্ট্রোকস আছে, চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যায়। ধর আমি যদি এখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমার বলবো যে আমার এই বিপদ আছে, ও আমাকে আরো 10টা বিপদ বলবে, হ্যাঁ ঠিক আছে, পাঁচটা আঙুলের মধ্যে 4টে আঙুলে আমাকে হ্যাঁ, পড়তে হবে একদম। দুটো করে, একদম এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে মিনিমাম 1,50,000 বা 50,000ই ধরলাম। হ্যাঁ। তোমার কাছে আসলাম, আমি আমার সাইন করলাম, হুম। এক্সাম্পল দেবে তো একটা? নিশ্চয়ই, আমি একদম। এক্সাম্পল দেখবো আমরা, একদম। মানে তো এই ব্যাপারটা যখন তোমার কাছে এলাম বা একটা সাইন করলাম, আমার নাম লিখলাম, যে কোনো পার্সন, এর খরচাটা কেমন তোমার কাছে একটু যদি সবার সামনে বলো। একদম, তোমার দুদিনের ডেইলি রুটিনের যা খরচা সেটা। অনুপাতে যদি বলো, তুমি দামটা বলতে চাইছো না এখানে, কারণ অনুপাত। ডিপেন্ড করে। ডিপেন্ড করে, হ্যাঁ অবশ্যই। আমি যদি অ্যাস্ট্রোলজির সাথে অনুপাতে করি, অ্যাস্ট্রোলজি যদি 10 হয় তাহলে আমাদের 2। বাহ। এবং এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি যে তোমরা মানে যারা আসছেন তারা আমাদেরকে প্রবলেম বলতেও হবে না, আমরা নিজেরাই খুঁজে নেব এবং আমরা নিজেরাই সেই পয়েন্টে গিয়ে আলোচনা করব এবং সেখানটাকেই ঠিক করার চেষ্টা করব, যাতে সেই প্রবলেমটা ভবিষ্যতে আরো বড় না হয়। সেটা যে কোনো ক্ষেত্রে। সামাজিক সমস্যাও আছে, রিলেশনশিপের তো প্রচুর সমস্যা আছে, সেগুলো চলছে এখন খুব প্রচন্ড মারাত্মকভাবে। এবং তোমার কি মনে হয় যে রিলেশনশিপে যে ব্যাপারটা এই গ্রাফোলজির দ্বারা ঠিক হয়? হ্যাঁ, একদম একদম। দেখো, যে কোনো সম্পর্ক, সাপোজ ধরো আমি তোমাকে বলো, কিছু কিছু তোমাকে পরীক্ষা দিচ্ছি, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে, একদম দর্শকও সেটা কানেক্ট করতে পারবে। নিশ্চয়ই। ধরো নাও আমার একজনকে ভালো লাগে, হুম। আমি তার সাইন নিয়ে এলাম, হুম। আমিও আমার সাইন করলাম, হুম। তুমি বলতে পারবে যে তোর সাথে এর হবে কি না, একদম হবে কি? একদম। আর যদি হয়েও থাকেও তাহলে কি প্রবলেম হবে? আমি এটাও বলে দেবো যে কতদিন টিকবে, ঠিক আছে, কিভাবে কাটবে, কোন 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 ব্যক্তিত্বের জন্য কেটে যেতে পারে, কি কারণ তার হতে পারে, আর কেন ভালো লাগে, এগুলো তো আছেই। আমি আরো বলতে পারবো, যদি ভালো লাগে, যদি টিকে যায়, তাহলে কি গিফট দিলে, কিভাবে গিফট দিলে, কি রঙের গিফট দিলে, কি করে গিফট দিলে, কখন গিফট দিলে, বা কি চাইলে না তাকে ভালো রাখা যায়, সেগুলো বলে দেওয়া যায়। এগুলো খুব সম্ভব, একদম সম্ভব, খুব সহজ, মনের ব্যাপার। আমি তো তার মনটাই পড়ছি তার লেখার মধ্যে দিয়ে, উপস্থিত না থাকলেও দরকার নেই, তুমি নিয়ে আসবে যে কোনো দুজনের, আমি বলে দেবো।
এবং ব্যাখ্যা করে যে এই এই কারণে আমি বললাম, এই এই জিনিস ওর সাথে পছন্দ। এমনকি ধরো তোমার কাউকে ভালো লাগলো, আমরা তো অনেক বিয়ের ক্ষেত্রে যেগুলো হয় না, গার্জেনরা ওর ব্যাকগ্রাউন্ড কি, তার এলাকায় গিয়ে খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনের দরকার লাগে না। একটা লেখা দেখলেই আমরা বলে দিতে পারি তার ছোটবেলা কেমন কেটেছে, তার মা বাবার সাথে তার সম্পর্ক কিরকম, তার আত্মীয়র সাথে তার সম্পর্ক কিরকম, সে কোথায় কাটিয়েছে, এখন কোথায় আছে, সে ভবিষ্যৎ পরিকল্পনা কি নিচ্ছে, পুরোটা বলে দেওয়া যায় এবং লিস্ট করে যে এই এই জিনিসগুলো তার তুমি মধ্যে যেটা থাকবে। বলছো না, এরপর দেখবে কোনো ডিভোর্স হবে না। ডিভোর্সের যারা লয়ার তোমার কাছে না, এসে আমরা বলে, ডিল করি, ডিভোর্সের কেসগুলো আমাদের কাছে পাঠানো হয়। আমরা যদি ন্যূনতম মানে সুযোগ পাই যে তাদের মধ্যে ওটাকে আটকে দেওয়া যেতে পারে, আমরা তার আমি তো ডিভোর্স চেষ্টা করি। পর্যন্ত তো যেতেই তুমি দেবে না, না, বলে দিই না। তার আগে পর্যন্ত তুমি এসে বলবে যে এরকম করলে হবে না, ওরকম করো, তোমার সাথে এরকম হবে, ওরকম হবে। আমাদের এখানে একটা এবার তারপর যখন ডিভোর্স হবে না, তো ডিভোর্স যারা দেয় লয়ার গুলো তোমাকে ধরবে, তারা বলে, আপনি তো আমাদের পেটে লাথি মেরে দিলেন। না, তোমাকে একটা জিনিস বলি, একটা শেয়ার করি। মানে ডিভোর্স হচ্ছিল, ঠিক আছে, তো এবার লয়াররাই পাঠিয়েছে যে যদি সম্ভাবনা থাকে, কারণ কি, মানে কেউ কারণ বলতে চাইছে না, মানে হাজবেন্ডও কারণ বলতে চাইছে না, ওয়াইফও কারণ বলতে চাইছে না, যে কারণ কি। এবার জাজেদের সামনে তো কিছু একটা ভাইটাল কারণ তাকে রাখতে হবে। হ্যাঁ, এবার পাচ্ছে না খুঁজে আমাদের কাছে পাঠিয়েছে। এবার আমরা দেখেছি একটু সমস্যা হচ্ছিল, কারণ ওখানে কিছু সার্টেন স্ট্রোকস আমরা মিস পাচ্ছিলাম। তাতে গিয়ে দেখা গেল যে যার অ্যাকচুয়াল হ্যান্ডরাইটিং আনার কথা সেটা পাইনি, অন্য একটা দিয়েছে, তাদের দুজনকে ডেকে সামনে বসিয়ে লিখিয়ে ভাইটাল 3টে কারণ আমরা দিয়ে দিয়েছিলাম, এবং দেখা গেল হ্যাঁ ওই 3টে কারণের জন্যই ওরা আর একে অপরের সাথে থাকতে চাইছে না, এবং জাজ সেটা নিয়েও পরবর্তীকালে তার যা পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছিলেন। এগুলো খুব সহজে বলে দেওয়া যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। নট অনলি দ্যাট, ডিপ্রেশন সব থেকে বড় কারণ এখন। মানুষটা সুইসাইড অব্দি যেতে পারে কিনা, বা কতটা লেভেলে আছে, এর কি পরবর্তী পদক্ষেপ হতে পারে, আমরা কিন্তু হাতের লেখা থেকে আগে থেকে সাবধান করতে পারি, যেটা হতে পারে। ভেতরে ভেতরে তোমার কোনো টক্সিসিটি চলছে, যেটা তোমার পরবর্তীকালে বড় কোনো মানসিক সমস্যা দিতে পারে, সেটাও আমরা বলে দিতে পারি খুব সহজে। আমরা এক্সাম্পলে যাই একটু, নিশ্চয়ই। আমরা একটু ব্রেক করতে চাই, তারপর একদম। আমরা তোমার, আমি একটু কথা বলে নিচ্ছি তোমার সাথে, যে তোমার এরকম কোনোদিনও এরকম কেস এসছে যেটা তোমাকে নাড়িয়েছে, বা তুমি ভেবেছো যে একটু ভাবতে লাগছে, হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা এরপর আলোচনা আসবো, করবো। কিন্তু তার আগে একটা এক্সাম্পল। একদম। আমি তুমি কিসে লিখবো, বাংলায় না ইংলিশে? যে কোনো কিছু। যে কোনো কিছু। দুবার লিখবো না একবার? একবারই লেখো, হ্যাঁ, দেন আমি তোমাকে কিছু জিনিস বলবো। ইংলিশে লিখছি। ইংলিশে লেখো। দেখিয়ে দিই একবার, এই যে এটা আমার নাম, আশা করি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। কৌশিককে কতগুলো প্রশ্ন করি, তুমি উত্তর দেবে, সেটার মধ্যে দিয়ে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তোমার বাড়িতে বইপত্র আছে রাখা, যেরকম আমার বাড়িতে আছে, হ্যাঁ আছে। এবং সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে তাকের ওপরে গোটা গোটা করে রাখা আছে। ছিল। তুমি পড়ো ভীষণ, ছোট একটা সময় ছিল তোমার জীবনে, তুমি পড়ার পেছনে অনেকটা সময় দিয়েছিলে, ইনভেস্টিগেট করার পেছনে অনেকটা সময় দিয়েছিলে, এবং দিয়েছি। তোমার কোথাও গিয়ে কখনো গিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। হ্যাঁ ছিল, ছিল ছিল। তোমার হাতের লেখার মধ্যে রয়েছে, এবং তুমি তোমার মা বাবাকে ভীষণ শ্রদ্ধা করো, তাদের প্রতি তোমার প্রচন্ড সম্মান আছে। বাড়িতে গাছ এবং পর্দা খুব সুন্দর করে যত্ন করে রাখতে পছন্দ করো। হ্যাঁ। জল দাও গাছে প্রত্যেকদিন? না, বাবা দাও? দেন। বাবা দেন। কিন্তু ফুল গাছ আছে বাড়িতে? আছে, সুন্দর সুন্দর ফুল হয়। একটা দুটো আছে, আর বাদ বাকি অন্যরকম গাছ আছে। বেশ। তুমি তোমার মাথাকে প্রচন্ড ইউজ করো বেশি, যেই কারণে তোমার ঘাড়ের দিকে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কাঁধে, এই গলার পেছনের দিকে, হ্যাঁ আছে। থরিক্স, মানে এই স্পাইনাল কর্ডের একদম পন্সের ঠিক নিচের দিকটাতে হ্যাঁ, যন্ত্রণা হয়, কারণ হালকা স্পন্ডলাইসিস হওয়ার চান্সেস আছে, দেখছি তোমার লেখাতে রয়েছে। এগুলো কিন্তু সত্যি, হ্যাঁ, কিছু বাজে হচ্ছে না, বা আগে যদি কোনো স্ক্রিপ্টেড না, বেসিক্যালি আমি কৌশিকের হাতের লেখা আগে দেখিনি, হ্যাঁ। আমি এখনই দেখলাম, দেখে যেগুলো বলার সেগুলো বললাম। হ্যাঁ, ঘাড়ের ব্যথাটা আছে। ছবি আঁকতে? ওটা নিয়েই পড়াশোনা করেছি। আচ্ছা, ছবি শেষে তোমার জল রঙের দিকে ন্যাক ছিল বেশি? হ্যাঁ। তো তোমার ছবির শেষের দিকে হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে মানে যেগুলো ফ্রন্ট বেসিসের কালার, সেগুলো ডার্ক কালার প্রচুর থাকতো।
হ্যাঁ। এবং কিছু ছবি এখনো স্টোর করা রয়েছে প্লাস্টিকের মধ্যে ঢোকানো। আছে, সত্যি আছে। তো এগুলো বলা যায় খুব সহজে, পেছনে কারণ আছে। কারণ ওই যে বললাম তোমার ব্রেন সবকিছু জানে, সে সবকিছু এক্সপিরিয়েন্স করছে, তুমি যদি লোকানোর চেষ্টা করো তোমার হাতের লেখার মধ্যে দিয়ে সেগুলো ওপেন হয়ে যাবে। আর সাপোজ ধরো এই লেখাটার উপর আমার, যে তুমি স্পন্ডলাইসিস যেটা বললে, হুম। যখন আমি শুনছি তখন আমার যেই ব্যথাটা বা আমার ঘাড়ের যে ব্যথাটা, আমি ভবিষ্যতে ঠিক করে নিতে পারি ওটা? আমি কিছু সার্টেন স্ট্রোকস চেঞ্জ করতে পারি। সেটা করলে তোমার যদি মেডিসিন চলে কোনো জন্য, বা তোমার যদি কোনো ফিজিওথেরাপি বা এক্সারসাইজ চলে, সেগুলো তো তুমি করবে। সেটা করলে যেই পরিমাণ টাইম পিরিয়ডে তোমার সেটা ঠিক হতো, এই স্ট্রোকসটা তুমি অ্যাড করে নিলে আরো অনেক কম সময়ের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যাবে, কাইন্ড অফ আ হোমিওপ্যাথি। তখন যখন এটা ঠিক হবে, হ্যাঁ, আমাদের লেখাতেও পরিবর্তন আসবে। একদম। কৌশিক, এখানে একটা খুব ভাইটাল কথা বলি। আমাদের মনের কারণে জানো তো আমাদের 80% রোগ তৈরি হয় শরীরের। আমরা যদি ঠিকঠাক ভাবে না ভাবি বা যদি ভুলভাবে ভাবি, তাহলে আমাদের রোগগুলো খুব দ্রুত চলে আসে। বাইরের যে রোগগুলো যেরকম সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া, এগুলোর পেছনেও না মন দায়ী অনেক ক্ষেত্রে। সেগুলোকে যদি ঠিকঠাক করে কন্ট্রোল করে রাখা যায়, ওই বাইরের রোগগুলো ঠিক হয়ে যেতে পারে। তো মনকে ঠিক রাখতে হয়। কারণ আমাদের মনোবিজ্ঞানে একটা কথা আছে যে শরীর আর মন দুটো একসাথে চলে। যদি শরীর এগিয়ে যায়, মন পিছিয়ে যায়, রোগ হবে। যদি মন এগিয়ে যায়, শরীর পিছিয়ে যায়, রোগ হবে। যদি শরীর এগিয়ে যায়, মন পিছিয়ে যায়, অ্যাংজাইটি হবে। যদি মন এগিয়ে যায়, শরীর পিছিয়ে যায়, ডিপ্রেশন হবে। তো এইভাবে যদি আমরা দুটোকে এক সামঞ্জস্যে রেখে চালাতে পারি, ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরও ঠিক থাকবে, মনও ঠিক থাকবে। হাতের লেখা সেই মনটা এগিয়ে গেলে বা পিছিয়ে গেলে তাকে ওই পেছন থেকে ধাক্কা দিয়ে বা সামনে থেকে টেনে এক করার চেষ্টা করে, যেই আর কারণে এই চেঞ্জ জিনিসটা হয়। কি তুমি শেখাও দুটোকে হ্যাঁ, এক আমাদের পাথে এখানে যেতে যে? আমাদের এখানে দুটো পর্যায়ে শেখানো হয়। প্রথমে তোমাকে জানতে হবে যে কোনটা থেকে কি মানে আসে, দেন কিভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়। এই দুটো ভাবে শেখানো হয়, খুব সহজে শেখানো হয়। আহ, অনেক বড় বড় সাইকোলজিস্ট এবং গ্রাফোলজিস্ট, ডাক্তার আমাদের সিলেবাস তৈরি করে দিয়েছে। শুনলে অবাক হবে, এইমস এর ডাক্তাররাও আমাদের এখানের সাথে যুক্ত এবং তারা সিলেবাস তৈরিতে হেল্প করেছে। সেই সিলেবাস এবং তার একটা যথাযথ প্রসিডিউরালের মধ্যে দিয়ে এখানে শেখানো হয়। একটা নাম বলতে পারো সিলেবাসে? একটা আমাদের চ্যাপ্টার, সিলেবাসে একটা আমাদের চ্যাপ্টারের হ্যাঁ, আমি ব্যাপারে? চ্যাপ্টারের নাম বলছি এবং সেটা সম্পর্কে একটু আলোচনা করলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন এখন রিলেশনশিপের সমস্যা বেশি চলছে, তো আর যে কোনো রিলেশনশিপ আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমরা আবেগ লেখার ঝোঁকের ওপরে দেখে ঠিক করি। কিরকম ভাবে? আমাদের প্রত্যেকের লেখা হয় ডান দিক, নয় বাম দিক, নয় সোজা, এই 3 রকমের ঝোঁকে লিখি আমরা। যেমন তোমার লেখার মধ্যে কিছুটা ডান দিকের প্রবণতা আছে, তো তুমি একটু আবেগী, এর ডিগ্রি আছে। যার যত ডান দিকের ঝোঁক বেশি থাকবে, সে তত আবেগী হবে। সে নিজের ইমোশনসকে তত মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে। যার যত বাম দিকের ঘেঁষা লেখা হবে, সে তার নিজের আবেগকে কন্ট্রোল বেশি করতে পারবে। যত বেশি ডিগ্রি হবে, তত সে নিজেকে রিপ্রেসড করবে। যদি অতিরিক্ত হয়ে যায়, প্রচন্ড রিপ্রেশনে ভুগবে। যদি ডান দিক অতিরিক্ত হয়ে যায়, ইম্পালসিটিতে ভুগবে। এটা খুব সামান্য একটা বেসিক লেভেলের কথা আমরা বললাম। আর এটা আমরা এটাকে, ডাক্তাররা সাজেস্ট করছে যে এটা আপনাদের ভালো, মানে এই সিলেবাসটা আপনারা করান? হ্যাঁ, তারা তৈরি করতে আমাকে হেল্প করেছে যে এইভাবে তোমরা যদি রাখো জিনিসটা, তাহলে মানুষের কাছে যখন আমরা ট্রিটমেন্ট করি, সেগুলো যাতে ঠিকঠাক ভাবে হয়। যেমন কিছু জিনিসে আমরা হাত দিই না, কারণ সব মানুষের সবকিছু পরিবর্তন করার দরকার থাকে না। কিছু জায়গায় যেখানে সমস্যা হচ্ছে, অনেক গভীর সমস্যা, সেই জায়গাটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি। একটা ছোট্ট কথা বলবো, তুমি বলছিলে না যে কোনো এরম ঘটনা বা কেস আছে কিনা যেটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। আমার নিজের একটা বন্ধুরই ঘটনার কথা বলবো। ছোটবেলায় তার বাবা তাকে প্রচন্ড মানসিকভাবে অত্যাচার করেছিল, সে জমিয়ে রেখেছিল ভেতরে। যত সে বড় হয়েছে, তার সম্পর্কের প্রতি সেই অত্যাচারগুলোকে সে তুলে ধরার চেষ্টা করত। এবার তার যে সম্পর্কে ছিল, সে আমার কাছে এসে আহ, কারণটা জিজ্ঞাসা করে। কারণ সে বুঝতে পারছিল না যে এত একটা ভালো মানুষকে সে ভালোবাসে,
হঠাৎ করে তার মধ্যে এরকম কেন পরিবর্তন এলো। তা আমি দুজনেরই লেখা স্যাম্পল চেয়ে পাঠালাম। সেখানে থেকে আবিষ্কার করলাম ছোটবেলায় ও যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, ওর বাবার কাছ থেকে একটা ছোট পেন ডিমান্ড করেছিল। হয় না, তখন ফাউন্টেন পেন বেরিয়েছিল আমাদের ছোটবেলায়, তো ওই অমিতাভ বচ্চন অ্যাড দিতেন এটা। তো ওটা চেয়েছিল, কিন্তু ওর বাবা ওটা দেয়নি, বলেছিল তুমি আরেকটু উচ্চ মাধ্যমিক পাশ করো, তারপরে তোমাকে ওটা দেবো। ওই যে মনের মধ্যে ওর ওই ইচ্ছাটা চেপে গেছিল, সেটা জমতে 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 যখন বড় হলো, যখন পরবর্তীকালে ও যাকে বেশি পছন্দ করতো তার উপরে ওই না পাওয়ার যন্ত্রণাটার যে বদলা, সেটা নিতে শুরু করে। আমরা সার্টেন কিছু স্ট্রোকস চেঞ্জ করি, ও কিছুদিন প্র্যাকটিস করে, পুরো জিনিসটা ঠিক হয়ে যায়। এখন ওরা যথেষ্ট ভালো আছে, ওদের বিয়ে হয়ে গেছে, একটা বেবিও আছে। দেখো ওই মেয়েটার কতটা উপকার হলো এবং মেয়েটা কতটা ভালো যে নিজের যে বয়ফ্রেন্ড ছিল যখন, এখন তার স্বামী হয়ে গেছে, সে ভালো চেয়েছিল বলে। কিন্তু বর্তমানে দাদা তুমি আমরা কিন্তু অনেকটা এগিয়ে এলাম এবং শেষের দিকে আছি। সব কিছুতে আমাদের একটা রিলেশনের ব্যাপারটা খুব, তুমি কথাটা আমাকে অনেকবার বলেছো, এবং এই ছেলে মেয়ের যে ভালোবাসা, মানে বিয়ের আগে থেকে যে একটা আবেগপ্রবণ বা ভালোবাসা, ভালো লাগা, একসাথে ঘোরা, হাত ধরা, ফুল, কিছু গিফট দেওয়া নেওয়া, ভালো ফুল দেওয়া, ফুলটা আমি শুনেছি অনেকের মানসিক একটা তৃপ্তি থাকে। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে এখন মানুষেরা কি আগেকার যে আমার বাবা মার সময় তো প্রেম হয়েছে, এখনকার প্রেমের সাথে ওই অনেক তফাৎ, বা 10 বছর আগেও বা 20 বছর আগেও তফাৎ ছিল। তো এই গ্রাফোলজিতে বা এই সমাজে এখন এটার কি খুব প্রভাব দিচ্ছে, মানে ভালোবাসাটার সাথে গ্রাফোলজির সাথে, মানে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা। কারণ আমি দেখেছি, যেমনি আমার সাথে ওরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক খারাপ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো কারণটা কি এটার, মানে এটাকে কি ব্রেক করা যেতে পারবে কোনোভাবে? দেখো, একটু ভালোবাসা নিয়ে কথা বলি, তারপরে আসছি গ্রাফোলজিতে। ভালোবাসা প্রথমত দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। যদি নেওয়া হয়ে যায় তাহলে সেটা দেওয়া নেওয়া হয়ে যায়, আর দেওয়া নেওয়া মানে সেটা ব্যবসা। কিন্তু যেটা সত্যিকারের ভালোবাসা, আমার মনে হয় সেটা দেওয়ার জিনিস। কিন্তু যে কোনো ভালোবাসায় পরিণতি চায়, তো যখন ভালোবাসার পরিণতি আসে, সেটা দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই হয়, দুজনকেই। তাতে গভীরতা প্রয়োজন হয় এবং সহ্য শক্তির প্রয়োজন হয়। যদি আমার মধ্যে সেই সহ্য করার ক্ষমতা এবং গভীরতা থাকে, তাহলেই আমি অ্যাডজাস্ট করতে পারবো। যদি সহ্য ক্ষমতা আর গভীরতা না থাকে, আমার অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কম থাকবে, তখন আমার একটুতেই বিরক্তি আসবে। আর একটুতে বিরক্তি আসলে, বিরক্তি জমতে 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 কিন্তু জিনিসটা খারাপের দিকেই এগিয়ে যায়। তখন প্রয়োজন হয় একজন সঠিক গাইডারের, যিনি সেখানে গাইড করবেন। তিনি যদি এই দুটো জায়গা নিয়ে কাজ করেন, তাহলে যে কোনো সম্পর্ক টেকানো যায়। আমি মনে করি সম্পর্কে বিচ্ছেদ সম্ভব নয় যদি আমরা চাই। আর তখনই বিচ্ছেদ হয় যখন আমরা সিরিয়াসলি নিই না বিষয়টাকে। আমাদের মনে হয় জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। গ্রাফোলজি খুব সহজভাবে হেল্প করে। আমি উদাহরণ দিই, আমরা যখন লিখি, দুটো অক্ষরের মাঝখানে একটা যোগাযোগ থাকে, যেটাকে আমরা কানেকশন বলি। যার যত বেশি কানেকশন থাকবে, তার ভালোবাসা তত গভীর হবে। যার যত কম কানেকশন থাকবে, সে তত তোমার ব্যক্তি স্বাধীনতায় ভুগবে। তখন তার কাছে মনে হবে আমি সেরা, আমার সম্পর্ক দরকার নেই, আমি যেটা চাইছি সেটুকুনি হয়ে গেলেই হয়ে গেল, বা আমার মধ্যে আর সহ্য ক্ষমতা নেই, আমি আর মেনে নিতে পারছি না, আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না। তো আমরা চেষ্টা করি যখনই লেখার, তখন কানেকশনস দিয়ে লিখতে। ইংলিশ হোক, বাংলা হোক। বাংলার ক্ষেত্রে ছোটবেলায় মায়েরা শেখাতো মাত্রা দিয়ে লেখা, তার গুরুত্ব আছে। এখন কিন্তু আমরা অনেকে মাত্রা দিই না বড় হয়ে যাওয়ার পরে, কিন্তু ছোটবেলায় টিচার যারা ছিলেন বা মায়েরা যারা ছিলেন, মাত্রা দিয়ে দিয়ে লেখা শেখাতো। ওই মাত্রা না যোগাযোগ স্থাপন করে। একটি অক্ষর তার পাশে আরেকটি অক্ষর, এই দুটির মাঝখানে যখন একটা মাত্রা আসছে, সেটা দুটি সম্পর্কের যোগাযোগের মাত্রা। আমি যদি দিই, তাহলে আমার মনও সেটা শিখছে এবং আমি অ্যাডজাস্ট করতে শিখছি পরের অক্ষরটার সাথে, আর একজনের সাথে। এটা খুব দরকার সম্পর্ক স্থাপনের জন্য।
বিশেষ করে এখনকার জেনারেশনে তো খুব দরকার, কারণ এত বেশি ভাঙন দেখছি না, তাতে আমার মনে হয় যে জিনিসটা না আরো ফ্লারিশ করার দরকার, আরো মানুষের কাছে পৌঁছানোর দরকার, যাতে কি হয় এই সহজ কারণগুলোর জন্য এই একটা সম্পর্ক ভেঙে যাবে, এটা খুব কঠিন। কারণ যখন ভেঙে যায় না, তার যে একটা যন্ত্রণা আছে, সেটা খুব মানে যারা পেয়েছে সে তারা বোঝে এই যন্ত্রণাটা কি। খুব মানে মিষ্টি যন্ত্রণা হলেও খুব ভেতরে লাগে। তো সেটা যাতে না হয়, তাই সেই টলারেন্স অ্যাবিলিটিটাকে বাড়িয়ে দেওয়া, আর কিছু না, সবকিছুই অ্যাডজাস্ট করা যায়। একটা জিনিস যেটা ভালোবাসা শেষের দিকে এবং আজকালকার দিনে দেখা যায় বেশিরভাগ মেয়েদের মধ্যে থেকে এটা বেরিয়ে আসে, বা ছেলেদের মধ্যে থেকেও আছে। হুম। মেয়েদের মধ্যে থেকে দেখতে পাই যে একটা মেয়ে যখন দেখছে যে একটা ছেলে হুম। স্ট্যাবলিশড হচ্ছে না, স্ট্যাবলিশ মানে রোজগার করছে না হুম। এবং একটা ন্যায্য উপার্জন করছে না, হুম। তখন কি হয়, সেই মেয়েটা তাকে বলে যে না আমার হচ্ছে না, কোনো কোনো না কোনো একটা এক্সকিউজ তার ভেতর কাজ করছে। হুম। ঠিক আছে, তুমি সেটা বুঝতে পারো, একদম। কিন্তু ছেলেটাও চেষ্টা করছে সেই সাথে সাথে এগিয়ে যাওয়া। হুম। তো তোমার কাছে কি মনে হয় যে এটা কোন দিক দিয়ে ঠিক? মানে আমার কথাটা বুঝতে পারলে? একদম বুঝতে যে পেরেছি। মেয়েটা চলে গেল সেটা কি ঠিক, নাকি ছেলেটার সাথে থাকাটা সেই সময় ঠিক? কৌশিক, এখানে একটা প্রশ্ন করি আগে। আহ, আমি কি দেখে ভালোবাসছি? ইনকাম দেখে? এটা তো গার্জেনরা আগে করতো না, যখন ওই অ্যারেঞ্জ ম্যারেজে হতো, যে ওর ইনকাম ভালো কিনা, ছেলেটা ভালো ঘরের কিনা। ভালোবাসা তো এইসব বোঝে না। তাহলে রাধা আর কৃষ্ণের মধ্যে ভালোবাসা হতো না, কারণ সম্পর্ক অনেক গভীর ছিল সেখানে। কিন্তু তাদের তো ছাড়াছাড়ি বা তারা তো এক হতে পারেনি। কে বলেছে এক হয়নি? এখন আমরা পুজো করি রাধা কৃষ্ণ রাধা হিসেবে। কৃষ্ণ হিসাবে, তুমি কিন্তু পরিণতির কথা বলছো, হ্যাঁ। সেটা তো পরিণয় হয়। তাই নয় কি? দেখো, ভালোবাসা দেওয়ার জিনিস। নেওয়ার না। তুমি যদি প্রথমেই নেওয়ার চেষ্টা করো, সেটা ব্যবসা হবে। প্রথমে দাও, দুদিক থেকেই দিতে হবে। তুমি যদি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ফেরতে ভালোবাসাই দেব। আমি তোমার সাথে যদি ভালোভাবে কথা বলি, তুমি নিশ্চয়ই আমার সাথে খারাপভাবে কথা বলবে না। অবশ্যই না। তুমি ভালোভাবেই কথা বলবে, ওটাই তো পাও না, চাইতে লাগে না তো। সত্যিকারের মন থেকে যদি তুমি কাউকে ভালোবাসো, তাকে, তার মনকে, তাহলে ফেরতে তুমি ভালোবাসাই পাবে। সত্যিকারের যদি তুমি কারুর সম্পত্তি বা ইনকামকে ভালোবাসো, তাহলে তুমি ফেরতে নাও পেতে পারো। তো জিনিসটা ওখানেই ভুল হয়ে যায়। একটা জিনিস, আমার পার্সোনাল লাইফ কিছু একটা ঘটনা আছে, যেটা হচ্ছে আমার মা যে কোনো পার্সনকে এতটাই আপ্যায়ন হিসাবে দেখেন এবং আপ্যায়ন করেন, সে ছেলে হোক, মেয়ে হোক, আমার বন্ধু হোক, বান্ধবী হোক, যারা যারা আছে। কিন্তু পরবর্তীকালে কিছু সংখ্যক মানুষ, সবাইকে বলবো না, একদম। বেশিরভাগ 80% মানুষ মাকে কোনো না কোনোভাবে আঘাত করে, নিশ্চয়ই। ইমোশনালি হোক, একদম। কাজের ক্ষেত্রে হোক, বা কোনো না কোনোভাবে। ঠিক আছে, বুঝতে পারছো তুমি? হুম। তাহলে আমি কি আমার মাকে এবার কি বলবো যে মা তুমি এবার দিয়ে আর এসব করো না, তুমি এবার শিয়ানা হয়ে যাও, যেটা সোজা কথা, হুম। শিয়ানা হয়ে যাও, তোমার জন্য খুব ভালো হবে? ঠিক। আমি কি ভুল বলছি না ঠিক না, বলছি? তুমি ভুল বলছো না, তুমি ঠিকই বলছো। তবে জিনিসটাকে আমি একটু ভালোভাবে গুছিয়ে যদি বলি, ভালোবাসতে বলেছি, প্রশ্রয় দিতে বলিনি। আমরা ভালোবাসার নামে যদি প্রশ্রয় দিতে থাকি, তাহলে মাথায় চড়বেই, আর মাথায় উঠলে ভার লাগবেই। ভালোবাসো, বোকা হয়েও না, বুদ্ধিমান হও, উইজডমফুল হও, চালাক হতে যেও না। চালাকি করলেই বিপদে পড়বে। ভালোবাসা কিন্তু চালাকি নয়, ভালোবাসা উইজডমের নাম। তোমার ভেতরে যে ভালোটা আছে, আমার ভেতরে যে ভালোটা আছে, যখন দুটো এক হয়ে যায়, তখনই ভালোবাসা জন্ম নেয়। তোমার ভেতরে যে লোভটা আছে, আমার ভেতরে যে ভালোটা আছে, সেটা যদি এক হয়, সেখানে লোভ জন্ম নেয়। এটা খুব বাজে জিনিস। তাই এত বিচ্ছেদ। ভালোবাসা মানুষের সাথে হয়, মনের সাথে হয়। অর্থ, সম্পত্তি, লুকস ম্যাটারই করে না। যদি পরিণতির গল্পে আসো, তখন সেগুলো ম্যাটার করে। ভালোই তো বাসো, তাকে নিজের মতন করে গড়ে পিঠে নাও। ধরো তুমি একটা ফুলদানি খুব ভালোবাসো, তোমার বাড়িতে রাখা আছে, তুমি গাছে জল দাও, তুমি গাছ বই ভালোবাসো না, যত্ন করেই তো রাখো। সেই বই তো পোকাও ধরে যায়, ঝেড়ে পুছেও তো রাখো। তো যত্ন নাও না, ভালোবাসা যত্নে বাড়ে। এটা খুব গভীর কথা, আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। তো যত্ন নাও। তাহলে আজকে যারা শুনলো, ভালোবাসা যারা ছ্যাঁকা খেয়েছে সত্যি কথা বলতে, তো তারা যখন দুপক্ষেরই
হাতের লেখা নিয়ে আসবে তোমার কাছে, তাহলে এই সলিউশন থেকে তারা মুক্ত হবে তো? আমি চেষ্টা করব যে দেখো, দোষ দুপক্ষেরই থাকে, আমরা যদি সেটা বুঝে নিতে পারি তাহলে তখনই হালকা হয়ে যেতে পারি। যদি কথা বলে নিতে পারি, ওখানেই সলিউশন। তো দাদা, তোমার যদি কিছু বলার থাকে। নিশ্চয়ই। দেখো, আমরা গ্রাফোলজি নিয়ে আলোচনা করছি, তো গ্রাফোলজি কিন্তু মানুষেরই একটা বিষয়, আমাদেরই হাতের লেখা আর আমাদেরই মন, সুতরাং আমরা মন নিয়েই আলোচনা করছি। তা আমি এইটুকুনি বলি যে সবার মন ভালো থাকুক। মনই তো খারাপ মাঝে মধ্যে হবে, ঠিক করে নেওয়াটাও আমাদের দায়িত্বে। যদি গ্রাফোলজিটা জানি, সব থেকে বড় উপকার কি হয় জানো তো কৌশিক? আমরা নিজেকে ঠিক করে নিতে পারি, কারোর প্রয়োজন পড়ে না। আমরা যখন শেখাই না এখানে, আমাদের প্রথম ক্রাইটেরিয়াই থাকে যে আমরা কেন শিখছি। আমরা শিখছি সবার আগে নিজেকে চেনার জন্য, কারণ যে মানুষ নিজেকে ভালো রাখতে পেরেছে সে সবাইকে ভালো রাখতে পারবে। থ্যাংক ইউ। আর দাদা, আমাদের এই কেকে পডকাস্ট তোমার আশা করি প্রথম পডকাস্ট এটা? আমার এটা প্রথম পডকাস্ট তোমাদের সাথে। তো কেমন লাগলো আমাদের কেকে পডকাস্ট? খুব ভালো লেগেছে তোমাদের পডকাস্ট, আমি দেখি, খুব ভালো কাজ হয়, অনেক কিছু জানা যায়, নতুন কিছু, যেই কারণেই তোমাদের সাথে যোগাযোগ করা, যাতে মানুষের কাছে জিনিসটা পৌঁছে যায়। এবং তোমাদের দুজনকে তো খুবই প্রিয়, মানে তোমরা দুজন খুব প্রিয় আমার কাছে। থ্যাংক ইউ। খুব ভালো মনের মানে মানুষ তোমরা। প্রথমবারই এতটাই আমাদের কাছের ভাবনা চিন্তা। আর থ্যাংক ইউ দাদা কেকে পডকাস্টের জন্য, থ্যাংক ইউ। অনেক দূর এগো, আরো অনেক উন্নতি করো, অনেক শুভকামনা রইল তোমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদের। ধন্যবাদ।